2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 9টি প্রশ্ন, মানে 1 করে 1 × 9 = 9। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। পাইবস ও সিজদা প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। ক্রান্টাক রোড নির্মাণ করেন শের শাহ। আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। উত্তর হবে 1580 খ্রিস্টাব্দে। দিল্লি শহরের প্রধান জলপথ ছিল যমুনা নদী। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল। মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় 4 জন অনুচরের মধ্যে। দু এক কথায় উত্তর দাও যে কোনো 8টি। আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কি? ক্ষমতা। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526। কাকে চিরাগি দিল্লি বলা হয়? শেখ নাসির উদ্দিনকে। দিনেমার কাদের বলা হয়? দিনেমার ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। কিলা মুবারক কি নামে বিখ্যাত? লালকেল্লা। বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? চন্দননগর। তহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কি ছিলেন? খিজির খান। ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো। পরের প্রশ্ন, জাবতি বলতে কি বোঝো? জাবতি একটি ঐতিহাসিক ভূমি রাজস্ব ব্যবস্থা যা মুঘল আমলে প্রচলিত ছিল। এই ব্যবস্থায় জমির উৎপাদনশীলতা এবং ফসলের বাজার মূল্য বিবেচনা করে রাজস্ব নির্ধারণ করা হতো। মূলত এটি একটি নগদ ভিত্তিক রাজস্ব ব্যবস্থা ছিল। আমুক্তমাল্যক গ্রন্থটি কোন ভাষায় লেখা? তেলেগু ভাষায়। সত্য মিথ্যা লেখো। সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। মিথ্যা। জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জাবতি। সত্য। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। সত্য। 4-এর দাগে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্ন, এবার 2 করে 2 × 5 = 10। 12 ভূঁইয়া বলতে কাদের বোঝায়? জাহাঙ্গীরের আমলে বাংলায় হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন। এদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12-র অনেক বেশি। এদের মধ্যে কয়েকজন ছিলেন ঈশা খান ও তার পুত্র মুসা খাঁ, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান খাঁ, মজলিস কুতুব, রামচন্দ্র, অর্ধমাণিক্য প্রমুখ। সিজদা ও পাইবাস বলতে কি বোঝো? রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য দিল্লির শাসক গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবস নামক পারসিক রীতি দুটি চালু করেছিলেন। সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করাই হলো সিজদা, আর পাইবস ছিল সম্রাটের পদযুগল চুম্বন করার এক প্রথা। ইকতা ও ইকতাদার বলতে কি বোঝো? ইকতা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতাদার। ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুফতি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। হুন্ডি বলতে কি বোঝো? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যত্র তো ভাগে নিয়ে দিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলহই কুল কি? মুঘল সম্রাট আকবর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ গ্রহণ করেন। এই পথকেই বলা হয় সুলহই কুল। নেক্সট পাট্টা ও কবুলিয়ত কাকে বলে? কবুলিয়ত শের শাহের রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে নিজের স্বত্বের বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তাকে কাবুলিয়ত নামে পরিচিত। পাট্টা কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শের শাহ যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত।
দ্বীন ইলাহি কি? সুলৈকুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দ্বীন ইলাহি। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়? 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। নেক্সট 4 থেকে 5টি বাক্য উত্তর যে কোনো 4টি প্রশ্ন, এবার 3 করে 3 গুণ 4 সমান সমান 12। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ভূমিকা: ইলতুৎমিশ মারা যাওয়ার পর অভিজাতরা ইলতুৎমিশের পুত্র রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসিয়ে দেন, কিন্তু রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতায় সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই সুযোগে রাজিয়া অযোগ্য রুকুদ্দিন ফিরোজকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। রাজিয়ার কৃতিত্ব: সুলতান রাজিয়া ছিলেন একজন সুযোগ্য শাসক এবং তার কর্তৃত্বগুলি হলো: 1. শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকের বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী হন। 2. দক্ষ শাসন পরিচালনা। রাজকার্য পরিচালনা করা, নিয়মিত দরবারের উপস্থিত থেকে প্রদের অভাব অভিযোগের নিষ্পত্তি ঘটানো, ঘোড়ার পিঠে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতা দেখান। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহারও করেন। 3. অভিজাতদের ক্ষমতা হ্রাস। রাজিয়া 40 চক্র বা বন্দেগানি চিহেলগানি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। বিবিধ গুণ থাকা সত্ত্বেও মূলত অভিজাতদের বিরোধিতা এবং নারী বিদ্বেষী মনোভাবের কারণে সুলতান রাজিয়ার পতন ঘটে। টিকা লেখো। জাগিরদারি ব্যবস্থা: মাঝহাবদারদের দুভাবে বেতন দেয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণ পোষণ করত এবং ঘোড়া সাওয়ারে দেখাশোনা করত। জায়গির মানে কিন্তু জমি নয়। চাষ জমি, বন্দর এলাকা, বাজার এইসবের থেকেই রাজস্ব আদায়ের বরাত জায়গির হিসাবে দেয়া হতো। নেক্সট, দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল? কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? আজকে দিনের মতো মধ্যযুগীয় দিল্লি শহরের জলের তীব্র সমস্যা ছিল। দিল্লি শহরে জল সরবরাহ সমাধানের জন্য দিল্লির সুলতানরা একাধিক উদ্যোগ নেয়। এই শহরে জল সরবরাহের উৎস ছিল হৌজ বা তালাও, অর্থাৎ জলধার। সুলতান ইলতুৎমিশ 8টি কোণ বিশিষ্ট একটি জলাধার হৌজ-ই সাবসি বা হৌজ-ই সুলতানি খনন করান। আলাউদ্দিন খলজির খনন করার হৌজ-ই আলায় গিয়াসউদ্দিন তুগলকাবাদে আরেকটি জলাশয় তৈরি করেন, যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। ফিরোজ শাহ তুগলক দিল্লি শহরে জল আনার জন্য খাল খনন করান। নেক্সট, খলজি বিপ্লব বলতে কী বোঝো? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি অসুস্থ কায়কোবাদ ও শিশু পুত্র কায়ুবাসকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। হিন্দুস্তানি অভিজাতদের নেতা জালালউদ্দিন সিংহাসনে বসায় ভারতে খলজি হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে যায় আর ইলবারি তুর্কিদের ক্ষমতা কমে যায়। দিল্লির ক্ষমতার এই পালাবদল খলজি বিপ্লব নামে পরিচিত। নেক্সট, টিকা লেখো। দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণের রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখান থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর ও গোলকণ্ড দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি, কিন্তু বাদশাহ যা ভেবেছিল তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সারল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন। নেক্সট, 6 দাগে 8 থেকে 10টি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন তো প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 সমান সমান 10। প্রথম, আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখে নাও উত্তরটা। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে পয়েন্ট করবে উদ্দেশ্য, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে রাজকর্মচারী নিয়োগ। 3 দিয়ে রেশন ব্যবস্থা। শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্ন, শেরশাহের শাসন ব্যবস্থার পরিচয় দাও। দেখে নাও। তুমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমাকে কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। নেক্সট, মুঘল আমলে ভারতের বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল, অথবা মুঘল আমলে ভারতের ব্যবসা বাণিজ্য প্রসারের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও। মুঘল আমলে বাণিজ্যিক প্রসারের কারণ: 1. সরকারি পৃষ্ঠপোষকতা।
2 নগরের পত্তন, 3 উন্নত যোগাযোগ ব্যবস্থা, 4 মুদ্রানীতি, 5 হুন্ডি ব্যবস্থা। লাস্ট পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে তুলুন। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের প্রশ্নোত্তর থেকে সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।